আজকের এপিসোডে এক ভয়ানক ভৌতিক সাপের কথা বলা হয়েছে, যে ছিল জঙ্গলের রক্ষাকর্তা। আর এখন সে একটা অভিশপ্ত আত্মা হয়ে রয়ে গেছে। সাপটা অভিশপ্ত হলো কিভাবে, কেনই বা জঙ্গলে যে যায় তাকেই সাপটা মেরে ফেলে? রহস্য ও রোমাঞ্চকর এই ভৌতিক কাহিনী নিয়ে শুরু হচ্ছে আজকের এপিসোড। আমি সন্দীপ, আপনারা শুনছেন সন্দীপ ভৌতিক স্টোরিজ চ্যানেলের 9 নম্বর এপিসোড। যারা নতুন আছেন তারা প্লিজ সাবস্ক্রাইব করবেন। চলুন শুরু করা যাক। ভৌতিক সাপ। রাত গভীর। গ্রামের শেষ প্রান্তে বটগাছটার নিচে ঝোপঝাড়ের ভিতর থেকে এক রহস্যময় হেসে ওঠার শব্দ ভেসে এলো। কেউ বলে ওই বটগাছের নিচে শত বছর আগে এক ভয়ঙ্কর অভিশপ্ত সাপ মারা গিয়েছিল। সেই সাপের আত্মা নাকি এখনও সেখানে ঘুরে বেড়ায়। গ্রামের ছেলে রাকিব সব কিছুকে অবজ্ঞা করে হাসে। ভৌতিক সাপ, এসব বাজে কথা বলে সে বন্ধুদের সঙ্গে বাজি ধরে বটগাছের নিচে এক রাত কাটানোর সিদ্ধান্ত নেয়। সবাই সতর্ক করে, কিন্তু রাকিব কারো কথা শোনে না। রাত 12টা, পূর্ণিমার আলোয় ঝলমল করছে গাছপালা। রাকিব একটা মশারি বিছিয়ে বটগাছের নিচে শুয়ে পড়ে। বাতাসে কেমন একটা অদ্ভুত গন্ধ, দূরে শিয়ালের ডাক, আর মাঝে মাঝে ঝিঁঝি পোকার আওয়াজ। হঠাৎ সে দেখে ঝোপের ভেতর থেকে দুটি আগুনের মতো লাল চোখ তার দিকে তাকিয়ে আছে। রাকিব ভয়ে জমে যায়। ধীরে ধীরে ঝোপের ভেতর থেকে বেরিয়ে আসে একটা সাপ। কিন্তু এই সাপ সাধারণ নয়, তার শরীর থেকে যেন অন্ধকারের ধোঁয়া বের হচ্ছে। সাপটা মানুষের মতো কথা বলে উঠল। তুই কে, যে আমাকে বিরক্ত করতে এসেছিস? রাকিব হতবাক, ভয়ে কাঁপতে কাঁপতে বলল, আমি তো শুধু সাহস প্রমাণ করতে এসেছি। সাপটি হেসে উঠল, সেই হাসি যেন অমানসিক। সাহস? সাহস দেখাতে এসে তুই আমার অভিশাপ মাথায় নিয়ে যাচ্ছিস? এখন থেকে তুই প্রতিদিন আমার স্বপ্ন দেখবি, আর একদিন তুইও আমার মতো সাপ হয়ে যাবি। কিন্তু সাপটা অভিশপ্ত হলো কিভাবে, সেটা নিয়েও গ্রামবাসীদের মধ্যে অনেক প্রচলিত কাহিনী আছে। অনেক বছর আগে গ্রামের এক ধনবান জমিদারের পুত্র ছিল অত্যন্ত লোভী ও নিষ্ঠুর প্রকৃতির। সে জঙ্গলের মূল্যবান সাপ ধরে তাদের বিষ বিক্রি করত। একদিন সে জঙ্গলের সবচেয়ে বড় সাপটিকে ধরে ফেলল, যেটি ছিল জঙ্গলের রক্ষাকর্তা। সাপটি মানুষের রূপ ধারণ করে তাকে সতর্ক করেছিল, আমাকে হত্যা করলে তুমি আর তোমার বংশ ধ্বংস হবে। কিন্তু লোভী ব্যক্তি সাপটির কথা উপেক্ষা করে তাকে নির্মমভাবে হত্যা করে। মৃত্যুর আগে সাপটি তাকে অভিশাপ দেয়, তোমার আত্মা আমার মতো বন্দী থাকবে। মৃত্যুর পর আমি এই বটগাছের নিচে অভিশপ্ত আত্মা হয়ে থাকব। এখানে যে কেউ আসবে তাকেই আমি আমার মতো অভিশপ্ত করে দেব। সাপটির আত্মা সেই দিন থেকে অমর অভিশাপে আবদ্ধ হয়ে যায়। কিন্তু সাপটাকে সত্যি সত্যি এভাবে দেখে রাকিব চিৎকার করতে করতে জ্ঞান হারিয়ে ফেলে। সকাল হলে গ্রামের লোকজন তাকে অজ্ঞান অবস্থায় পায়। সে গল্পটা কাউকে বললেও কেউ বিশ্বাস করে না। কিন্তু কয়েকদিন পর থেকে রাকিব অদ্ভুত স্বপ্ন দেখতে শুরু করে। স্বপ্নে সে দেখতে পায় তার হাত পা সাপের মতো হয়ে যাচ্ছে। কয়েক মাসের মধ্যেই সে পুরোপুরি পাগল হয়ে যেতে লাগলো। সবাই রাকিবের থেকে দূরে যেতে লাগলো। তার মৃত্যু নিশ্চিত, এটা সবাই ভেবে নিয়েছিল। তাকে বাঁচানো যাবে না, এটা সবাই ভেবে নিয়েছিল। আর গ্রামবাসীরা এত বছর পর প্রচলিত গল্পকে সত্যি হতে দেখে সবাই খুব ভীত ছিল। সন্ধ্যার পর আর কেউ বাইরে বেরোতো না। গ্রামের বৃদ্ধা শিলাদি জানতেন সাপটির মুক্তির জন্য বিশেষ পূজা করতে হবে। পূজায় ধূপ, পবিত্র জল এবং একটি সোনার নাগ তৈরি করে তা উৎসর্গ করতে হবে। শিলাদির বয়স হয়েছে প্রায় 80 বছর, তাই মৃত্যু ভয় তার আর নেই। গ্রামের প্রাণবন্ত ছোট্ট ছেলেটি এভাবে পাগল হতে হতে মারা যাবে, এটা যেন তিনি কিছুতেই মেনে নিতে পারছিলেন না। কারণ তিনি জানতেন
অভিশাপ মোচন কীভাবে করতে হয়, শুধু সাহসের দরকার ছিল। কিন্তু রাকিবের কষ্ট তাকে যেন সাহস জুগিয়েছে যে এই অভিশাপটা ভাঙতেই হবে। তিনি জানতেন রাকিবকে সেই বটগাছের নিচে এসে সাপটির আত্মার কাছে ক্ষমা চাইতে হবে এবং তার ভয়ঙ্কর কাজের জন্য অনুশোচনা প্রকাশ করতে হবে। সাপটি অভিশপ্ত হয়েছিল মানুষের লোভের কারণে। রাকিবকে প্রতিজ্ঞা করতে হবে যে সে প্রকৃতি এবং জঙ্গলের সুরক্ষা করবে, আর রাকিবকে জমিদারের লোভী পুত্রের ভুলের ইতিহাস সবার সামনে তুলে ধরতে হবে, যাতে ভবিষ্যতে কেউ এ ধরনের অপরাধ না করে। যদি রাকিব এই শর্তগুলো পূরণ করতে পারে, তবে এই সাপের আত্মা মুক্তি পাবে এবং রাকিব তার অভিশাপ থেকে মুক্তি পাবে। তবে এই কাজটি সহজ নয়, কারণ বটগাছের নিচে যেতেই সাপটির আত্মা তাকে আরও ভয়ঙ্কর স্বপ্ন দেখিয়ে বাধা দিতে পারে। রাকিবের অবস্থা দিন দিন খারাপ হতে লাগলো। তার স্বপ্নে বারবার সাপের আগুনমাখা লাল চোখ দেখা যেত। ঘুমের মধ্যে চিৎকার করে উঠত, আমাকে ছাড়ো, আমাকে ছাড়ো। গ্রামের মানুষজন ভয়ে কাঁপত। কেউ রাকিবের ঘরের কাছেও যেত না। বৃদ্ধা শিলাদি হাল ছাড়লেন না। তিনি জানতেন সাপের অভিশাপ তাড়ানো সহজ নয়, কিন্তু অসম্ভবও নয়। রাকিবের বন্ধু সোহেল, মানিক ও প্রীতম শিলাদির পাশে এসে দাঁড়ালো। শিলাদি বললেন, রাকিবকে বাঁচাতে হলে আমাদের বটগাছের নিচে সেই সাপের আত্মার সামনে যেতে হবে। তবে ওখানে যেতেই অশুভ শক্তি বাধা দেবে। সাহস রাখতে হবে আমাদের। সোহেল ও তার দুই বন্ধু সাহস করে শিলাদির সঙ্গে বটগাছের দিকে রওনা দিল। রাতে পূর্ণিমার আলোয় গাছটা আরও ভৌতিক দেখাচ্ছিল। গাছের নিচে পৌঁছানোর পর চারিদিকে বাতাসের গতি বেড়ে গেল, যেন কারো ক্রুদ্ধ নিঃশ্বাস। ঝোপের ভেতর থেকে আবার সেই লাগুনের মতো লাল চোখ দেখা গেল। কে এসেছে? এখানে কেউ আসে না। একটি গম্ভীর অমানসিক কণ্ঠ বেজে উঠল। শিলাদির সময় লাগত সাপের নজর এড়িয়ে বটগাছের গড়ার কিছুটা মাটি নিয়ে রাকিবের গায়ে মাখানো, আর মন্ত্র দেওয়া সুতো দিয়ে রাকিবের সারা শরীর জড়ানো। তাই সে সাপকে জিজ্ঞাসা করলো কেন সে রাকিবের সাথে এটা করলো। সে তো কোনো দোষ করেনি। অনেক বছর আগে সেই জঙ্গলে একটি প্রাচীন বিশাল মন্দির ছিল। মন্দিরটি জঙ্গলের মাঝখানে স্থাপিত হয়েছিল এবং দেবতা নাগরাজকে উৎসর্গ করা হয়েছিল। বলা হয় সেই মন্দির ছিল জঙ্গলের প্রাণ শক্তি। মন্দিরে পুজো হতো নিয়মিত, আর গ্রামের মানুষ মন্দিরের আশীর্বাদ নিয়ে শান্তিতে জীবনযাপন করত। মন্দিরের প্রধান পুরোহিত বলতেন, এই জঙ্গলে দেবতা স্বয়ং সাপের রূপে বিরাজমান। যদি জঙ্গলকে কেউ ধ্বংস করে, তবে দেবতার ক্রোধ তাদের সর্বনাশ ডেকে আনবে। একদিন একটি বড় ভূমিকম্পে মন্দির ধ্বংস হয়ে যায়। গ্রামবাসীরা মন্দির পুনর্নির্মাণের চেষ্টা করেছিল, কিন্তু বিভিন্ন অশুভ ঘটনা ঘটতে থাকে। কেউ গভীর জঙ্গলে হারিয়ে যায়, কেউ আবার রহস্যজনক অসুখে মারা যায়। সময়ের সঙ্গে সঙ্গে গ্রামের মানুষ মন্দির এবং জঙ্গল এড়িয়ে চলতে শুরু করে। মন্দির ধ্বংসের পরে জঙ্গল ছিল শিকারী এবং কাঠুরেদের আগ্রাসনের লক্ষ্য। তারা মন্দিরের ধ্বংসাবশেষ থেকে সোনা, মূর্তি এবং মূল্যবান বস্তু লুট করতে শুরু করে। তারা নির্বিচারে গাছ কাটতে এবং পশু হত্যা করতে লাগলো। কিন্তু জঙ্গলের গভীরে ছিল এক রহস্যময় সাপ, যাকে মন্দিরের দেবতা নাগরাজের প্রহরী মনে করা হতো। সাপটি মানুষের লোভের কারণে ধ্বংস হওয়া মন্দির এবং জঙ্গলের জন্য শোক প্রকাশ করত। কিন্তু তাকেও বলি হতে হয় লোভের কারণে। তখন সে বলল, আমি জঙ্গলের রক্ষক ছিলাম, তোমাদের লোভের কারণে মন্দির ধ্বংস হয়েছে। আমি এই জঙ্গলেই আত্মা হয়ে থাকবো। যারা এখানে লোভ নিয়ে আসবে, তাদের জন্য আমি অভিশাপ হয়ে উঠবো। একথা বলার পর হঠাৎ চারপাশ থেকে ধোঁয়া জমে গেল। সেই ধোঁয়ার ভেতর থেকে সাপের ছায়ামূর্তি বেরিয়ে এসে সবাইকে ঘিরে ফেলল। শিলাদি তার পরিকল্পনা মতো মাটি লাগানো আর গায়ে সুতো জড়ানোর কাজ শেষ করেছিল।
শিলাদি তাড়াতাড়ি পবিত্র মন্ত্র উচ্চারণ করতে শুরু করলো। সাপের আত্মা ক্রমাগত গর্জন করছিল। আমার অভিশাপ কেউ তাড়াতে পারবেন না। রাকিব মাটিতে পড়ে ছটফট করতে লাগলো, আর শরীর বরফের মতো ঠান্ডা হয়ে যাচ্ছিল। শিলাদি বললেন, তোমরা রাকিবকে শক্ত করে ধরো, আমি সাপের আত্মার কাছে ক্ষমা প্রার্থনা করব। শিলাদি জানতেন একা তার পক্ষে সম্ভব নয়, তাই আগে থেকেই গ্রামের বাইরে থেকে এক তান্ত্রিককে ডেকে রেখেছিলেন। সেই তান্ত্রিক সাদা কাপড়ে আবৃত হাতে ত্রিশূল নিয়ে বটগাছের নিচে এসে পৌঁছালেন। তার সঙ্গে ছিল এক বিশেষ সোনার নাগমূর্তি। তান্ত্রিক বললেন, এই আত্মাকে মুক্তি দিতে হলে তাকে তার ভুলে জন্মানো ক্রোধ থেকে শান্তি দিতে হবে। তিনি মন্ত্র পড়া শুরু করলেন। সাপের আত্মা ক্রমাগত তাদের ভয় দেখাতে লাগলো। জঙ্গলের গাছে আগুন জ্বলে উঠল। হাওয়ার ঝাপটায় প্রায় সবাই উড়ে যাওয়ার মতো হচ্ছিল। তান্ত্রিক ত্রিশূল দিয়ে মাটিতে আঘাত করতেই সব শান্ত হয়ে গেল। সাপের আত্মা কাঁদতে কাঁদতে বলল, আমার অভিশাপ শেষ হোক, আমি মুক্তি চাই, আমি মুক্তি চাই। তান্ত্রিকের মন্ত্র ও শিলাদির পূজার মাধ্যমে সাপের আত্মা অবশেষে মুক্তি পায়। সাপটি একবার শেষবারের মতো আকাশের দিকে তাকিয়ে নিঃশেষ হয়ে যায়। প্রাচীনকালে এই মন্দিরে বহু দূর দূরান্ত থেকে মানুষ পুজো দিতে আসত। মন্দিরের আশেপাশে ছোট ছোট গ্রাম গড়ে উঠেছিল। বলা হতো মন্দিরের দেবতার আশীর্বাদে ফসল ভালো হতো, রোগ শোক দূরে থাকতো। কিন্তু মন্দির ধ্বংসের পরও কিছু মানুষ গোপনে ধ্বংসস্তূপের সোনার উপর সন্ধানে জঙ্গলে যেত। কিছু শিকারী বিরল পশু শিকার করত। এই লোভ আর লালসাই ছিল তাদের সর্বনাশের কারণ। তান্ত্রিক বলেন, এখানে একটি মন্দির স্থাপন করতে হবে, যাতে এই আত্মা শান্তিতে থাকে এবং আর কোনো অমঙ্গল না হয়। গ্রামের সবাই মিলে সেই জায়গায় একটি ছোট মন্দির তৈরি করলো। রাকিব পুরোপুরি সুস্থ হয়ে উঠল এবং জঙ্গলের প্রকৃতি রক্ষার শপথ নিল। নতুন মন্দির তৈরি হওয়ার পর থেকেই অশুভ শক্তি গ্রাম ছেড়ে চলে যায়। সাপের আত্মাও শান্তিতে বিশ্রাম নিতে পারে। তবে সেই জঙ্গল আর মন্দির আজও গল্পের ঝড় তোলে, যেখানে প্রকৃতির রক্ষাকর্তা সাপের গল্প প্রজন্ম থেকে প্রজন্ম বেঁচে থাকে। তবে বটগাছটা এখনও সেখানে দাঁড়িয়ে আছে। তার মোটা শিকড় আর ঘন পাতার আড়ালে হাজারো গল্প লুকিয়ে রেখেছে। গ্রামের মানুষ বিশ্বাস করে, যদি কেউ প্রকৃতিকে অবমাননা করে তাহলে সাপের অভিশপ্ত চোখ আবার জ্বলে উঠবে। রাকিব সুস্থ হয়ে ওঠার পর জঙ্গলে নতুন মন্দির প্রতিষ্ঠা করা হয়। মন্দিরে নিয়মিত পুজো শুরু হয়, আর গ্রামের মানুষ আশ্বস্ত হয় যে এখন অশুভ শক্তি আর নেই। তান্ত্রিক বললেন, সাপের আত্মা মুক্ত হয়েছে, জঙ্গল আবার শান্তি পাবে। তবে গ্রামবাসীরা বিস্মিত হয়ে জিজ্ঞাসা করলো, তবে কি? তান্ত্রিক ধীর কণ্ঠে বললেন, এই জঙ্গলে শুধু সাপের আত্মা ছিল না, মন্দির ধ্বংস হওয়ার সময় আরও অনেক আত্মা এখানে বন্দী হয়ে গেছে। তাদের কারো ক্রোধ এখনও জীবিত। যদি জঙ্গলের ক্ষতি হয় তারা আবার ফিরে আসবে। শিলাদি ভ্রু কুঁচকে বললেন, আপনার কি মনে হয় এখানে আর বিপদ আছে? তান্ত্রিক কিছু না বলে মন্দিরের পাশে রাখা এক পুরনো ভাঙা পাথরের দিকে তাকালেন। সেটি মন্দিরের প্রাচীন একটি স্তম্ভের অংশ ছিল। স্তম্ভের ওপর অদ্ভুত লিপি খোদাই করা। তান্ত্রিক বললেন, এই লিপি এক রহস্য বহন করছে। এটি পুরোপুরি পড়তে পারলে আমরা জানতে পারবো জঙ্গলের প্রকৃত ইতিহাস। তবে এটি অপূর্ণ, হয়তো কোনো দিন কেউ এই লিপির রহস্য ভেদ করবে। মন্দির প্রতিষ্ঠার কয়েক সপ্তাহ পর গ্রামের কিছু লোক মন্দিরে পুজো দিতে যায়। তারা দেখে রাতের অন্ধকারে মন্দিরের পাশের জঙ্গলে অদ্ভুত সব আওয়াজ হচ্ছে। গাছের মধ্যে বড় বড় ছায়ামূর্তি নড়াচড়া করছে। একদিন সোহেল এবং রাকিব মন্দির দেখতে গিয়ে মাটির নিচে চাপা পড়ে থাকা একটি সোনার নাগমূর্তি খুঁজে পায়। মন্দিরটি অত্যন্ত পুরনো এবং মাটির স্তরে ঢেকে ছিল। সোহেল বলল,
এটা তো সেই ধ্বংসপ্রাপ্ত মন্দিরের অংশ হতে পারে, তবে এটা মাটির নিচে এত গভীরে গেল কিভাবে? শিলাদি তাদের সতর্ক করে বললেন, নাগমূর্তির সঙ্গে কখনো খেলা করো না, হয়তো এটি কোনো নতুন রহস্যের সূত্র। যদি মন্দিরের সব রহস্য বেরিয়ে আসে, তবে জঙ্গল হয়তো শান্ত থাকবে না। তান্ত্রিকের প্রস্থান এবং মন্দির প্রতিষ্ঠার পরও কয়েকটি অমীমাংসিত প্রশ্ন রয়ে যায়। মন্দির ধ্বংসের সময় সেখানে কী ঘটেছিল? মন্দিরের স্তম্ভের লিপি সম্পূর্ণ করলে কী রহস্য বেরিয়ে আসবে? আর ওই সোনার নাগমূর্তির আসল রহস্যটাই কী? সাপের আত্মা মুক্ত হলেও কি অন্য কোনো আত্মা এখনও জঙ্গলে রয়ে গেছে? গ্রামের মানুষ ভাবছে শান্তি এসেছে, কিন্তু মন্দিরের অন্ধকার কোণে পুরনো স্তম্ভের পাশে অদ্ভুত ছায়া মাঝে মধ্যে নড়াচড়া করে। আর রাত গভীর হলে মন্দিরের পাশের জঙ্গলে বাতাসে ভেসে আসে ফিসফিস শব্দ, যেন কারা কিছু বলছে, তবে কথা শুনে বোঝা যায় না। তাহলে কি নতুন কোনো রহস্য আসতে চলেছে? গল্পটি ভালো লাগলে সবাই সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্টস ও শেয়ার করবেন। আপনারা শুনলেন এক ভৌতিক সাপের কাহিনী। পরবর্তীকালের পার্ট 2 আসবে। আপনারা সকলে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকুন।